আচ্ছা, সম্প্রতি দুটি ঘটনা ঘটেছে, একটি ঢাকা বিশ্ববিদ্যালয়, একটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনি সেই সব হত্যাকাণ্ডের যথেষ্ট পরিমাণ জোরালো প্রতিবাদ করেন নাই বলে কেউ কেউ বলছেন। এই প্রসঙ্গে আপনার একটু কথা বলবো যে এক ধরনের মব, যেটাকে আপনি বারবার মব জাস্টিস বলছেন, কেউ কেউ এটাকে মবক্রেসি বলছেন, সেই জায়গা থেকে কেউ কেউ বলছেন এটি একটি মবের মূল্য। সেই জায়গা থেকে আপনি আসলে আমাদের কি জানাবেন বা কি আমি বলবেন? যথেষ্ট প্রতিবাদ করেছি। আমি সাংবাদিক সম্মেলনে বলেছি কোনো অবস্থাতেই ছেড়ে দেওয়া হবে না। আপনারা দেখেন দুটো ঘটনাতেই সাথে সাথে গ্রেফতারের ঘটনা ঘটেছে, সাথে সাথে এমনকি হল প্রশাসনকে পরিবর্তন করা হয়েছে। হুম। 6টা 7টা গ্রেফতারের ঘটনা, মানে দেখেন পৃথিবীতে সব দেশেই অপরাধ হয় খালেদ, জার্মানিতে হয়, আমেরিকাতে হয়। এই জার্মানি আমেরিকা উন্নত বিশ্বের সাথে আমাদের কি পার্থক্য ছিল? পার্থক্য ছিল অপরাধের ঘটনা ঘটতো এবং এটার বিচার করা হতো না। হুম। আবার হুম। বিএনপি বা ভিন্ন মতের কেউ অপরাধ না করলেও এটা শাস্তি দেওয়া হতো। আমাদের এখানে এই চেঞ্জটা তো আমরা এনেছি, অপরাধ করার সাথে সাথে অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে। আসিফ ভাই, এবং আমি আসিফ ভাই, যথেষ্ট আপনার কাছে কি কড়াভাবে বলেছি। আসিফ ভাই, আপনার কাছে কি মনে হইতেছে না যে আপনি গত সরকারের মতো একই ভাষায় কথা বলছেন? আমরা গত সরকারকে যখন এই প্রশ্ন করতাম, তখন তারা বলতো কেন বিশ্বজিৎ হত্যাকাণ্ডের তো শাস্তি হয়েছে, কেন 6 খুন যে নারায়ণগঞ্জে হয়েছে তার তো আমরা শাস্তি দিয়েছি, একই কথা তো এরকম বলতো। কিন্তু এই যে ঘটনাগুলি যে জি, ঘটছে, জি, এই জি, ঘটনাগুলি ঘটার ক্ষেত্রে জি। একটা 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 প্রচ্ছন্ন প্রভাব এই সরকারের থাকছে কিনা, মানে আচ্ছা, যদি আপনাকে বলি, সরকার জি আপনি যে এক্সাম্পলটা দিয়েছেন এরকম 2-3টা উদাহরণ ছিল তাদের গত 15 বছরে। জি। আর হাজারো উদাহরণ ছিল যেখানে বিচার করা হয়নি, হাজারো উদাহরণ ছিল। হুম। ঢাকা হুম। বিশ্ববিদ্যালয়ে যতগুলা আক্রমণের ঘটনা ঘটেছে কোনো বিচার হয়নি। তো ওদের ছিল আপনার হাজারো ঘটনার পিছনে এটাকে 2-3টা ঘটনার কথা বলতো, তাও হুম। পাবলিক জনমতের চাপে দিয়েছে। হুম। আপনি বলেন যে আমরা এটা প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছি কিনা। আমরা সমস্ত হল প্রশাসনের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। একটা সরকার কি করতে পারে? আমরা ইউনিভার্সিটি অথরিটিকে কোন রকম ইন্টারফেয়ার করি না, তাদেরকে স্বাধীনভাবে হলে ছাত্রদেরকে জীবন, তাদের পড়াশোনা, তাদের পরিবেশের নিশ্চয়তা বিধান করতে বলেছি। ওনারা ওনাদের মতো চেষ্টা করেছে। যারা আক্রমণ করেছে তারা আপনার মানে হল প্রশাসনের মদদে, সরকারের মদদে এই জিনিসটা করে নাই, এটা তো আপনারা নিশ্চিত। এখন রাইট। তারা হল প্রশাসন বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের মদত এটা করে নাই। এবং এরপরে আমরা কারেক্টিভ মেজার্স কি কি নিচ্ছি সেটা দেখেন। অবশ্যই আমাদের অনেক ক্ষেত্রে ব্যর্থতা থাকবে, কিন্তু আমরা কি ব্যর্থতা থেকে শেখার চেষ্টা করছি কিনা এবং ব্যর্থতার সাথে আমাদের সরাসরি যোগ আছে কিনা সেটা দেখবেন। আগে বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা ঘটলে সবাই বলতো আওয়ামী লীগের আশকরা এটা করেছে। আপনি কি এই 2টা ঘটনাতে একবারও শুনেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সদস্য এটার সাথে জড়িত ছেলে হয়েছে? এটাই তো একটা পার্থক্য। তারপর আমার আরো আমি আমার মনে হয় যে মানে কোনো এই সমস্ত ঘটনার পর কোনো মেজারই যথেষ্ট মনে হবে না মানুষের কাছে। আমরা এটা সম্পর্কে সচেতন আছি, আমরা আমাদের মতো চেষ্টা করব, যতটুকু সম্ভব চেষ্টা করব। আপনার কাছে আমি আবারও বলে যাই, সারা জীবন আমি একটা কথা বলতাম, আপনার নিশ্চয়ই মনে আছে যে শিবির সন্দেহে কেন মারা হচ্ছে, এটা তো কোনো আইনে নাই। আমি সাংবিধানিক আইনের শিক্ষক। কোন রকম কাউকে বিনা মানে কি বলবো, বিনা আইনে, মানে আপনি আইনগতভাবে একটা লোককে মেরে ফেলতে পারেন যদি বিচার টিচার করে ফাঁসি দেন বা রাইট অফ প্রাইভেটাইজেশন প্রপারলি ইউজ করেন। বেআইনি ভাবে কাউকে আঘাত করা, কাউকে মারা, এই মবক্রেসি করা, এগুলি গুরুতর ফৌজদারি অপরাধ। অবশ্যই এগুলি কেউ যদি করে আমরা প্রতিরোধে ব্যর্থ হতে পারি, কিন্তু বিচারে ব্যর্থ হব না। প্রফেসর আসিফ নজরুল, আমাদের আপনি যেহেতু শিবিরের প্রসঙ্গটা তুললেন, সেজন্য এটা বলা হয় যে বর্তমান সরকারের সাথে জামায়াতের সম্পর্ক সবচেয়ে বেশি। আসলে জামায়াতই বর্তমান সরকারের চালিকা শক্তি। বলা হচ্ছে যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যারা ভাইস চ্যান্সেলরের নিয়োগ পাচ্ছেন তারা জামায়াত ঘনিষ্ঠ বা জামায়াতের দেখিয়ে দিল। অন্তর্বর্তী সরকার কি জামাতের উপর খুব বেশি ভর করে আছে কিনা? কেউ কেউ বলছেন বৈষম্য বিরোধী আন্দোলনের যে 152 জন কেন্দ্রীয় সমন্বয়ক রয়েছেন, তাদের মধ্যে 108 জনই শিবিরের। এই কারণে কি এই সরকার শিবির দিয়ে বা জামাত শিবির দিয়ে পরিচালিত হচ্ছে বলে কেউ কেউ বলতে চাচ্ছেন? এই কথা নিয়ে আপনার একটু মন্তব্য। আচ্ছা, আমি কিন্তু ফেসবুকে এরকম প্রচারণাও দেখেছি, আপনিও দেখেছেন, খেয়াল করে দেখেন যে বাকশালীদেরকে পুনর্বাসন করছে এই সরকার। আমি আচ্ছা। এরকম প্রচারণাও দেখেছি আওয়ামী লীগের বদলে বিএনপি সরকার এসেছে, সব বিএনপি লোককে দেওয়া হচ্ছে। হুম। হুম। এখন আবার বলা হচ্ছে জামাতের দেওয়া হচ্ছে। কাজে আপনি প্রচারণা না দেখে আপনি অ্যাকচুয়াল ফ্যাক্টস গুলা দেখার চেষ্টা করবেন। আপনাকে একটা এক্সাম্পল দেখালে তাহলে আপনি একটু বুঝতে পারবেন। ধরেন আমি যখন আন্তর্জাতিক অপরাধ আদালত, যেটা হ্যাঁ ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট, সেখানে যখন আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিফ প্রসিকিউটরকে নিয়োগ দেওয়া হলো, সেদিন ফেসবুকে সারাদিন প্রচারণা চললো যে আমি হচ্ছে জামাত, কেন আমি তাকে নিয়োগ দিলাম। উনি এবি হুম। পার্টির লিডার ছিলেন, এবি পার্টি হুম। থেকে পদত্যাগ করেছিলেন, খুবই খুবই বড় আইনজীবী, এটা তো আপনারা জানেন। হুম। এই হুম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সবচেয়ে অভিজ্ঞ আইনজীবীদের একজন। তখন 24 ঘন্টার মতো প্রচারণা চললো আমি হচ্ছে জামাত।
পরে একদিন বিরতির পর শিল্পকলা একাডেমিতে আরেকজন অত্যন্ত প্রসিদ্ধ শিক্ষক জামিল আহমেদ সাহেবকে নিয়োগ দেওয়া হলো। সাথে সাথে 24 ঘন্টার ব্যবধানে প্রচারণা চললো আমি আসলে বাকশালী, আমি ঘাদানিক এবং আমি নাস্তিক। এখন আপনি বলেন দুইটা জিনিস কি একসাথে সত্যি হতে পারে? কাজে মানুষের মধ্যে ধরেন ফেসবুক আমাদের জন্য একটা সম্ভাবনার অপার দ্বার খুলে দিয়েছে। আর এখন তো কারো আপনার জালিম সরকার না, আমরা বাক স্বাধীনতায় কথায় কথায় সাইবার সিকিউরিটি অ্যাক্ট প্রয়োগ করবো না, কারো অত্যাচার হবে না, কথা বলার জন্য এখন পর্যন্ত কোনো রকম খারাপ ঘটনা ঘটেনি, ইনশাল্লাহ আর কোনোদিনও ঘটবে না আমাদের সরকারের আমলে। ফলে মানুষ আপনার যার যা ইচ্ছা মতো বলছে এবং দেশ নিয়ে সবাই খুব কনসার্ন। তো এটা আবার পজিটিভ দিকও আছে, সবাই কনসার্ন হয়ে সবাই অনেক ধরনের উদ্যোগ প্রকাশ করছে। আপনাকে আমি একটা এই যে বলা হচ্ছে একটা মিনিট 152 জনের মধ্যে 108 জন শিবির, এই প্রচারণার কোনো প্রমাণ আছে? একটা কথা আপনাকে বলি, যেমন আপনি দেখবেন ফেসবুকে কেউ কেউ বলা শুরু করেছে যে জাফর ইকবাল সাহেব তো ঠিকই বলেছিল, এটা তো আসলে জামাত শিবিরের আন্দোলন, এটাও আমি দেখেছি। আচ্ছা ভাই, এই যে বিএনপি সাংবাদিক সম্মেলন করে বললো যারা মারা গেছে তাদের মধ্যে 50% হচ্ছে বিএনপির লোক, ঠিক আছে? আর আজকে আমি একটা টক শো দেখছিলাম, আমার চোখ দিয়ে পানি পড়ছিল। বরকতুল্লাহ বুলুর ছেলে সানিয়া, যে ছেলেটা আপনার পুরো ঘটনা বর্ণনা করলো, তার মা ছিল পাশে। আমি কিন্তু আন্দোলনকালে আমি তাকে চিনতাম না, আমি তার ছবিটা ফেসবুকে দিয়ে বলেছিলাম বাংলাদেশের জয় হবে। একটা মা তার ছেলে টর্চার হচ্ছে, তারপর তাকে বলছে আমরা তোমার সাথে আছি। এই যে ওই ভিডিও, ওই ছেলেটার বর্ণনা পড়লাম, এখন সে কি জামাতের লিডারের ছেলে? আজকে আপনি মুগ্ধর স্ট্যাটাসের কথাটা মনে করেন, মুগ্ধ যে স্ট্যাটাস দিয়েছে, হঠাৎ করে আপনি যা ইচ্ছা তো বললে হবে না, আপনাকে প্রমাণ দেখান জিনিসটা। আমি যেটুকু জানি আপনাকে বলি খালেদ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়, খালেদ একটা জিনিস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে কাছের থেকে আমি যেটা জানি, এই জালিম ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে এমনকি ছাত্রলীগের সাধারণ কর্মী যাদেরকে টর্চার করে ছাত্রলীগ বানানো হয়েছিল, এমনকি তাদেরও কারো কারো পার্টিসিপেশন ছিল। বিপুল সংখ্যক ছাত্র দলের নেতার সংশ্লিষ্টতা ছিল, শিবিরদের আমি চিনতাম না, তাদেরও থাকতে পারে। বাম দলের সংশ্লিষ্টতা ছিল, সাধারণ মানুষের সংশ্লিষ্টতা ছিল, তারা তো বাংলাদেশের মানুষের অংশ, সবার অংশগ্রহণ ছিল। আচ্ছা, আমি আপনার সাথে কথা বলার একটা সুবিধা হলো যে আপনার কথা থেকেই আসলে গুরুত্বপূর্ণ কথাগুলি ক্লু পাওয়া যায়। আপনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন বা তাদের চিফ প্রসিকিউটরের কথা বলেছেন। প্রফেসর আসিফ নজরুল, আমি একজন জুরিস্ট হিসেবে আপনার কাছে প্রশ্নটা করতে চাই যে সেই আইন আপনারা সংশোধন করছেন, সেই জায়গায় আপনি যাকে চিফ প্রসিকিউটর আপনারা যাকে নিয়োগ দিলেন, সেই আইনজীবী তাজুল ইসলাম, জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, আলী হাসান মাহমুদ মুজাহিদের আইনজীবী ছিলেন। তিনি, তার কিছু পেন্ডিং কেস রয়েছে এই আদালতে, তাকে আবার আপনি দেয়ালের এই পাশে নিয়ে আসলে, এরকম কোন উদাহরণ কি আছে? মানে মানে ওয়াজ ইট এ মাস্ট, মানে তাজুল ইসলাম কি কেন এটা চিফ প্রসিকিউটর করতে হবে? আচ্ছা ঠিক আছে, এখন আপনি আমাকে বলেন বাংলাদেশে যারা আইনজীবী আছে তাদের একটা বড় অংশ হচ্ছে প্রো আওয়ামী লীগ, এটা তো সত্যি কথা। রাইট। এখন আপনার কি ধারণা তারা এই আদালতে আইনজীবী হতে রাজি হবে? যে এই আদালতে আওয়ামী লীগের নেতাদের বিচার হবে, আপনার কি ধারণা তারা রাজি হবে? আবার ধরেন কিছু কিছু আইনজীবী আছে যাদের দক্ষতা নিয়ে, বড় একটা অংশ তো বিএনপির আইনজীবীরাও আছেন যারা খুব আনন্দ নিয়ে রাজি হবে আওয়ামী লীগের লোকদের বিচার করতে। তাই আপনার ধারণা না? জি, আমার ধারণা। আমি আপনাকে নাম দিতে পারি, আমি আপনাকে নাম দিতে পারি। আপনাকে একটা কথা বলি খালেদ, আচ্ছা ঠিক আছে, আমাদের এই আদালতে তো আরো কিছু আইনজীবী নিয়োগের বিধান আছে। আপনাকে আমি একটা চ্যালেঞ্জ করে দিলাম, আপনি বিএনপির দক্ষ কোনো আইনজীবী একটু এনে দেন ভাই, এখানে মানে গুরুত্বপূর্ণ উপস্থিত হওয়ার আছে। আরেকটা কথা আপনাকে বলি, তাজুল তো এখানে আইনজীবী, তাজুল তো বিচারক না। তা আপনারা যখন যুদ্ধাপরাধী আদালত যখন বিচার হচ্ছিল, তখন যারা এই জামাতি নেতাদের বিপক্ষে যারা আইনজীবী ছিলেন তারা তো সবাই আওয়ামী লীগের পলিটিক্সের সাথে ইনভলভ ছিল, আওয়ামী লীগ পন্থী আইনজীবী ছিল, তারা আওয়ামী লীগ পন্থী আইনজীবী ছিল, আপনার মনে আছে? তো তখন আপনার বিচারে কোনো সমস্যা হয়নি, আমরা বিচারে অন্যান্য প্রসঙ্গে প্রশ্ন তুলেছি, কিন্তু এটা নিয়ে প্রশ্ন তুলিনি আমরা। আইনজীবী তো সরাসরি ভাবেই প্রমাণ করার চেষ্টা করবে দোষ আছে, এবং আমরা তো এই স্কোপটা রেখেছি, যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে আপনারা পৃথিবীর শ্রেষ্ঠতম আইনজীবীকে নিয়োগ করেন, যেটা গত সরকার করে নাই। আপনারা বেস্ট আইনজীবী নিয়োগ করেন। আমরা তো বিচারক আর জামাত থেকে নিয়োগ করছি না, আমরা তো বিচারক আর বিএনপি থেকে নিয়োগ করছি না। আমরাও চেষ্টা করছি যে বিচারক পদে সবচেয়ে মানে কি বলবো, এখন ভাই সবকিছুর পর বাংলাদেশে মানুষ দেখবে নিয়োগ করার পর বলবো উনি এটার সাথে এই ছিল, উনি এটার সাথে এই ছিল। আমরা চেষ্টা করব কিন্তু আওয়ামী লীগের যেসব লোকদের নেতাদেরকে সেই আদালতে নেওয়া হয়েছে, আমরা কিন্তু দেখছি সেখানে তাদেরকে গায়ে হাত তোলা হচ্ছে, তাদেরকে আইনজীবী নিয়োগ দিতে দেওয়া হচ্ছে না। সেই বিষয়টিও আপনাকে ব্যথিত করছে, আপনি নিজেও এটি বলছিলেন। তো আপনার সরকার কি আসলে সেটি খুব বেশি মানে আমি কি বলি যে সেটি আসলে খুব বেশি চেক করতে পারবেন? আমি নিজে দেখেছি, আপনিও দুঃখ প্রকাশ করেছেন যে এরকম তো হওয়ার কথা না, এটা কখনো। আমি আপনাকে এরকম তো অনেক কমে গেছে না, আপনি দেখেন এটা অনেক করতে চাই, আপনি উপদেষ্টা হয়েও বলেছেন যে মানে এরকম
কোনোভাবেই আপনি এটা আশা করেন না, মানে মানে জি। আপনি এবং একদম আপনি কি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এটার প্রকোপ অনেক কমে গেছে, আদালত প্রাঙ্গণে হামলা, আদালত প্রাঙ্গণে ডিম ছুঁড়ে মারাটা অনেক কমে গেছে, অনেক কমে গেছে। আপনি প্রথম দিকের তুলনায় দেখেন, আমি আপনাকে বলেছি একটা ইনোভেটিভ টেকনিকের কথা, সকাল 7টার সময় করেছি, আরো কিছু কিছু টেকনিক আছে, এটা বলতে চাই না, বললে মানুষ ওইটার মধ্যে দিয়ে আক্রমণ করার চেষ্টা করবে।